চীনে ঘুষ নিতে তাই মৃত্যুদণ্ড দিয়েছে। বাংলাদেশে সুপারিশ করবেন। ভালোবাসা যত বড়, জীবন তত বড় নয়, তোমায় নিয়ে হাজার বছর আসতে দেরি করে সে তুমি। লাইভ দিয়ে দিয়েছেন? কি বললি? সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আজকের লাইভ ক্লাসে সবাইকে। আবার চলে আসছি আপনাদের সামনে প্রতিদিনের নাই। কথা ছিল সপ্তাহে 2 দিন আসবো আমরা, প্রত্যেকটা টিচার 2 দিন লাইভ ক্লাস নিব আমরা। তো সেই অনুযায়ী আজকেও চলে আসছি। আমাদের হচ্ছে ফ্রি প্রাইমারি হচ্ছে লাইভ ক্লাস, যেটা একদম হচ্ছে একটা কোর্স সম্পূর্ণ করে দিচ্ছি আমরা। তো যাই হোক, অনেকেই সালাম জানিয়েছেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তার আগে বলেন আমাকে শোনা যায় কিনা। হ্যাঁ, আমাকে শোনা যায় কিনা একটু বলবেন। হ্যাঁ, শফিক তুহিন। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, অনেকে সালাম জানিয়েছেন। আচ্ছা, শারমিন আক্তার। ওকে ওকে। হ্যাঁ, নীল আকাশের তারা। হ্যাঁ, ঠিক আছে। সবাই বলেন তো আমাকে শোনা যায় কিনা। আচ্ছা, সবাই বলেন তো আমাকে শোনা যায় কিনা। শোনা যায় তো না?
আচ্ছা, সবাই বলেন আমাকে শোনা যায় কিনা। হ্যাঁ, নীলাকাশের তারা, শিয়ার নান, শফিক তুহিন। ওকে, আমরা ক্লাস শুরু করতে পারি। হ্যাঁ, আজকে আমি ক্লাস নিব হচ্ছে বাংলাদেশের ভূপ্রকৃতি নিয়ে, নদ নদী নিয়ে ক্লাস নিব। তো আমরা শুরুতে চলে যাব হচ্ছে বাংলাদেশের ভূপ্রকৃতি। ঠিক আছে, বাংলাদেশের ভূপ্রকৃতি, বাংলাদেশের, আচ্ছা, ভূপ্রকৃতি, বাংলাদেশের ভূপ্রকৃতি। এই ভূপ্রকৃতি অনুসারে বাংলাদেশকে কিন্তু প্রধানত তিন ভাগে ভাগ করা হয়েছে। ভূপ্রকৃতি অনুসারে কিন্তু হচ্ছে বাংলাদেশকে কিন্তু হচ্ছে তিন ভাগে কিন্তু ভাগ করা হয়েছে। ঠিক আছে, ভূপ্রকৃতি অনুসারে বাংলাদেশকে তিন ভাগে ভাগ করা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটাই মাঝে মাঝে আসে যে ভূপ্রকৃতি অনুসারে বাংলাদেশকে কয় ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, বলা হয় ভূপ্রকৃতি অনুসারে, ভূপ্রকৃতি অনুসারে, ভূপ্রকৃতি অনুসারে বাংলাদেশকে, বাংলাদেশকে তিন ভাগে ভাগ করা হয়েছে। তিন ভাগে ভাগ করা হয়েছে, যথা এক, বলা হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ, টারশিয়ারি যুগের পাহাড় সমূহ, পাহাড় সমূহ। দুই, প্লাইস্টোসিন কালের সোপান সমূহ, সোপান সমূহ, সোপান সমূহ। তিন, সাম্প্রতিক কালের, সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। এই ভূমিরূপটির পরিমাণ বাংলাদেশের সবচেয়ে বেশি ভূপ্রকৃতি অনুসারে, কারণ বাংলাদেশের প্রায় ৮০% জায়গা জুড়েই এই সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। ঠিক আছে, তাহলে দেখেন ভূপ্রকৃতি অনুসারে কিন্তু বাংলাদেশকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এক, টারশিয়ারি যুগের পাহাড়সমূহ। দুই, প্লাইটোসিন কালের সোপানসমূহ। তিন, সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। ঠিক আছে, সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। ঠিক আছে, তাহলে দেখেন যে ভূপ্রকৃতি অনুসারে বাংলাদেশকে তিনটা ভাগে কিন্তু হচ্ছে ভাগ করা হয়েছে। কি কি? একটা হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড়, প্লাইটোসিন কালের সোপান, সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। এখন আমরা বিস্তারিত এই তিনটা ভাগ আমরা আলোচনা করব। আমরা এখন বিস্তারিত এই তিনটা ভাগ আলোচনা করব। দেখেন এইদিকে দেখেন, তাহলে ভূপ্রকৃতি অনুসারে বাংলাদেশকে কয় ভাগে ভাগ করা হয়েছে? তিন ভাগে। একটা হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড়, একটা হচ্ছে প্লাইটোসিন কালের সোপান, আর একটা হচ্ছে সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। ঠিক আছে, বোঝা গেছে এই পর্যন্ত? বলেন তো, এই পর্যন্ত কি বোঝা গেছে? এই পর্যন্ত বোঝা গেছে? আচ্ছা, এই পর্যন্ত বোঝা গেছে বলেন তো? ওকে, তাহলে ভূপ্রকৃতি অনুসারে বাংলাদেশকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড়, একটা হচ্ছে প্লাইটোসিন কালের সোপান, আর একটা হচ্ছে সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। আমরা চলে আসবো হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড়। আমরা প্রথম ভাগে চলে আসব টারশিয়ারি যুগের পাহাড়। ঠিক আছে, টারশিয়ারি যুগের পাহাড়। দেখেন বলা হয়ে থাকে বাংলাদেশের প্রাচীনতম ভূমিরূপ হচ্ছে, বাংলাদেশের প্রাচীনতম ভূমিরূপ, প্রাচীনতম, বাংলাদেশের প্রাচীনতম ভূমিরূপ হচ্ছে, প্রাচীনতম ভূমিরূপ এই টারশিয়ারি যুগের পাহাড়, এই টারশিয়ারি যুগের পাহাড়। প্রশ্ন হয়ে থাকে যে বাংলাদেশের
প্রাচীনতম ভূমিরূপের নাম কি? টারশিয়ারি যুগের টারশিয়ারি যুগের টারশিয়ারি যুগের পাহাড়, টারশিয়ারি যুগের পাহাড়। তাহলে বাংলাদেশের প্রাচীনতম ভূমিরূপের নাম কি? টারশিয়ারি যুগের পাহাড়। ঠিক আছে, এই টারশিয়ারি যুগের পাহাড় আবার দুই ভাগে বিভক্ত, দুইটা অঞ্চলে বিভক্ত। ঠিক আছে, এই টারশিয়ারি যুগের পাহাড়, এই টারশিয়ারি যুগের পাহাড়, এই টারশিয়ারি যুগের পাহাড়, এই টারশিয়ারি যুগের পাহাড় আবার দুইটি অঞ্চলে বিভক্ত, দুইটি অঞ্চলে বিভক্ত, দুইটি অঞ্চলে বিভক্ত। যথা এক এক টারশিয়ারি যুগের পাহাড় আবার হচ্ছে কি দুইটি অঞ্চলে বিভক্ত। এক এক হচ্ছে উত্তর পূর্ব অঞ্চলের পাহাড় সমূহ, উত্তর পূর্ব অঞ্চলের পাহাড় সমূহ, পাহাড় সমূহ। দুই দক্ষিণ পূর্ব অঞ্চলের পাহাড় সমূহ, দক্ষিণ পূর্ব অঞ্চলের পাহাড় সমূহ। ঠিক আছে, দক্ষিণ পূর্ব অঞ্চলের পাহাড় সমূহ। দেখেন তাহলে বাংলাদেশের টারশিয়ারি যুগের যে পাহাড় সমূহ যে ভূমিরূপটা রয়েছে, এই টারশিয়ারি যুগের পাহাড়কে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে উত্তর পূর্ব অঞ্চলের পাহাড় সমূহ, আর একটা হচ্ছে দক্ষিণ পূর্ব অঞ্চলের পাহাড়। এখন এই উত্তর পূর্ব অঞ্চলের পাহাড় কোন কোন অঞ্চল নিয়ে গঠিত? দেখেন কোন কোন অঞ্চল নিয়ে বলা হয়। ময়মনসিংহ, দেখেন বলা হচ্ছে ময়মনসিংহ, ময়মনসিংহ, তারপরে ময়মনসিংহ, তারপর হচ্ছে সিলেট, সিলেট, হ্যাঁ, তারপর হচ্ছে হবিগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার। এই অঞ্চলগুলোর পাহাড়কে বলা হয় উত্তর পূর্ব অঞ্চলের পাহাড়। উত্তর পূর্ব অঞ্চলের পাহাড় স্থানীয়ভাবে এই পাহাড়গুলো হচ্ছে টিলা নামে পরিচিত। ঠিক আছে, স্থানীয়ভাবে দেখেন বলা হচ্ছে কি স্থানীয়ভাবে, স্থানীয়ভাবে স্থানীয়ভাবে এই অঞ্চলের পাহাড়গুলো, স্থানীয়ভাবে এই অঞ্চলের পাহাড়গুলো, পাহাড়গুলো টিলা নামে পরিচিত। ঠিক আছে, টিলা, টিলা নামে পরিচিত। টিলা, স্থানীয়ভাবে এই অঞ্চলের পাহাড়গুলো টিলা নামে পরিচিত। কি নামে পরিচিত? টিলা নামে পরিচিত। হ্যাঁ, স্থানীয়ভাবে এই অঞ্চলের পাহাড়গুলো কিন্তু হচ্ছে টিলা নামে পরিচিত। ঠিক আছে, টিলা নামে পরিচিত। তাহলে দেখেন টারশিয়ারি যুগের পাহাড় হচ্ছে আবার দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে উত্তর পূর্বাঞ্চলের পাহাড়, একটা হচ্ছে দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়। উত্তর পূর্বাঞ্চলের পাহাড় কোন কোন অঞ্চল নিয়ে গঠিত? ময়মনসিংহ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার। ঠিক আছে, এই অঞ্চলগুলো নিয়ে উত্তর পূর্ব অঞ্চলের পাহাড় সমূহ গঠিত। ঠিক আছে, স্থানীয়ভাবে এই অঞ্চলের পাহাড়গুলোকে টিলা বলা হয়। আর 240 মিটারের বেশি উচ্চতা না এই অঞ্চলের পাহাড়গুলো। ঠিক আছে, তো বাংলাদেশের সবচেয়ে যে বড় পাহাড় রয়েছে গারো পাহাড়। ঠিক আছে, গারো পাহাড়, এই গারো পাহাড় কিন্তু হচ্ছে ময়মনসিংহে। গারো পাহাড় ময়মনসিংহ নেত্রকোনায় রয়েছে। বলা হয় বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড়ের নাম হচ্ছে গারো পাহাড়, এটা ময়মনসিংহে অবস্থিত। ঠিক আছে, আরও অনেকগুলো পাহাড় রয়েছে সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, এই অঞ্চলে আরও অনেক পাহাড় রয়েছে। ঠিক আছে, তো এই অঞ্চল নিয়েই মূলত হচ্ছে উত্তর পূর্ব অঞ্চলের পাহাড় হচ্ছে গঠিত। ঠিক আছে, হ্যাঁ, এই অঞ্চলের পাহাড়গুলো নিয়েই মূলত কিন্তু হচ্ছে, এই অঞ্চলের পাহাড়গুলো নিয়েই কিন্তু হচ্ছে উত্তর পূর্ব অঞ্চলের পাহাড় কিন্তু হচ্ছে গঠিত। ঠিক আছে, এরপর দেখেন বলা হচ্ছে দক্ষিণ পূর্ব অঞ্চলের পাহাড়। এই যে দক্ষিণ পূর্ব অঞ্চলের পাহাড়, এই দক্ষিণ পূর্ব অঞ্চলের পাহাড় কোনগুলো? দেখেন বলা হচ্ছে চট্টগ্রাম, হ্যাঁ চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার, কক্সবাজার। এই অঞ্চলের, এই অঞ্চলগুলো নিয়ে যে পাহাড়গুলো গঠিত, ওই অঞ্চলের পাহাড়গুলোকে কি বলা হয়? দক্ষিণ পূর্ব অঞ্চলের পাহাড়। অর্থাৎ বাংলাদেশের চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার, এই অঞ্চলগুলোকে নিয়ে দক্ষিণ পূর্ব অঞ্চলের পাহাড় সমূহ গঠিত। এই অঞ্চলের পাহাড় স্থানীয়ভাবে টিবি নামে পরিচিত।
স্থানীয়ভাবে কি নামে? টিবি। এই অঞ্চলের পাহাড়গুলো স্থানীয়ভাবে টিবি নামে পরিচিত। টিবি নামে পরিচিত। হ্যাঁ, আচ্ছা লিখে দিচ্ছি উপরে। দেখেন, এই দক্ষিণ পূর্ব অঞ্চলের পাহাড় স্থানীয়ভাবে, এই দক্ষিণ পূর্ব অঞ্চলের পাহাড় স্থানীয়ভাবে 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 টিবি নামে পরিচিত। টিবি নামে পরিচিত। ঠিক আছে, স্থানীয়ভাবে এই অঞ্চলের পাহাড়গুলো কি নামে পরিচিত? টিবি নামে পরিচিত। হ্যাঁ, টিবি নামে পরিচিত। ঠিক আছে, হ্যাঁ, স্থানীয়ভাবে টিবি নামে পরিচিত। ঠিক আছে, এই দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়, ঠিক আছে, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার এই অঞ্চলের পাহাড়গুলোকে নিয়ে মূলত হচ্ছে দক্ষিণ পূর্ব অঞ্চলের পাহাড় হচ্ছে গঠিত। ঠিক আছে, আচ্ছা, দক্ষিণ পূর্ব অঞ্চলের পাহাড় হচ্ছে গঠিত। বোঝা গেছে এই পর্যন্ত? তাহলে দেখেন আমরা কি বললাম, যে ভূপ্রাকৃতি অনুসারে বাংলাদেশকে যে 3টা ভাগে ভাগ করা হয়েছে, তার মধ্যে টারশিয়ারি যুগের পাহাড় একটা। তো বাংলাদেশের এই যে উত্তরে যে জেলাগুলো রয়েছে, ময়মনসিংহ, ঠিক আছে, ময়মনসিংহ, নেত্রকোনা, তারপরে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, অ্যাকচুয়ালি এই অঞ্চলের যে পাহাড়গুলো রয়েছে, এই অঞ্চলের পাহাড়গুলোকে উত্তর পূর্বাঞ্চলের পাহাড় বলা হয়। এই অঞ্চলের পাহাড়গুলো স্থানীয়ভাবে টিলা নামে পরিচিত। এরপর দেখেন দক্ষিণ পূর্ব অঞ্চলের পাহাড়। দক্ষিণ পূর্ব অঞ্চলের পাহাড় কোনগুলো? ওই যে অধিকাংশ আপনাদের হানিমুনের জায়গা বলা হচ্ছে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার এই অঞ্চলের পাহাড়গুলোকে নিয়ে মূলত হচ্ছে দক্ষিণ পূর্ব অঞ্চলের পাহাড় গঠিত। তো দক্ষিণ পূর্ব অঞ্চলের পাহাড়গুলো স্থানীয়ভাবে টিবি নামে পরিচিত। ঠিক আছে, এই ডিবি নামে পরিচিত। ঠিক আছে, ডিবি নামে পরিচিত। ঠিক আছে, ডিবি নামে পরিচিত। ঠিক আছে, এই অঞ্চলের পাহাড়গুলো 610 মিটারের মতো উচ্চতা হয়। ঠিক আছে, বোঝা গেছে এইগুলো? ঠিক আছে, ওকে এই পর্যন্ত? ওকে, আচ্ছা দেখেন তো এই পর্যন্ত হয়েছে কিনা। দেখেন এই পর্যন্ত হয়েছে কিনা। হ্যাঁ, সোনিয়া রহমান, ওয়ালাইকুম আসসালাম। সোনিয়া হক, ভুলে তো যাবেন, বারবার পড়তে হবে, বারবার পড়লে এখানেই পড়েন। দেখেন এইখানে, দেখেন এইখানে পড়েন, তাহলে মনে থাকবে, অসুবিধা নেই। আচ্ছা, আমি আপনাদেরকে মানচিত্র অঙ্কন করে একটু বুঝিয়ে দিই যে উত্তর পূর্বাঞ্চলের পাহাড় কোনগুলো, দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় কোনগুলো। দেখেন, দেখেন এখানে বাংলাদেশে এইটা। আচ্ছা, এই অঞ্চলগুলো নিয়ে মূলত হচ্ছে উত্তর পূর্ব অঞ্চলের পাহাড়, উত্তর পূর্ব, আর টোটাল এইটা নিয়ে হচ্ছে দক্ষিণ পূর্ব, দক্ষিণ পূর্ব। ঠিক আছে, দেখেন এই যে এখানে ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ এই অঞ্চলগুলো নিয়ে হচ্ছে উত্তর পূর্ব অঞ্চলের পাহাড় গঠিত। এইদিকে এই যে দেখেন এইখানে খাগড়াছড়ি, এখানে রাঙ্গামাটি, এখানে বান্দরবান, এখানে চট্টগ্রাম, এইখানে হচ্ছে কক্সবাজার, এই অঞ্চলগুলো নিয়ে আবার হচ্ছে দক্ষিণ পূর্ব অঞ্চলের পাহাড় গঠিত। তো দক্ষিণ পূর্ব অঞ্চলের পাহাড় স্থানীয়ভাবে এই ডিবি নামে পরিচিত, আর উত্তর পূর্ব অঞ্চলের পাহাড় হচ্ছে টিবি নামে পরিচিত। টিবি নামে পরিচিত। ঠিক আছে, এটা যেন ভুল না হয়। ঠিক আছে, হ্যাঁ শফিক তুহিন, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ শফিক তুহিন, থ্যাংক ইউ ভাই। ঠিক আছে, ওকে, ওকে, আচ্ছা, ঠিক আছে না? ঠিক আছে, এরপরে আমরা চলে যাব 2 নম্বর ভাগে, যে প্লাইটোসিন কালের সোপান বলা হচ্ছে প্লাইস্টোসিন কালের সোপান, প্লাইটোসিন কালের
সোপান। দেখেন একটু মনোযোগ দেন, প্লাইটোসিন কালের সোপান, এটাও একটা ভাগ না বাংলাদেশের? আচ্ছা দেখেন, আচ্ছা সোপান বলতে কিন্তু বোঝা যাচ্ছে চত্বরভূমি। সোপান বলতে মূলত বোঝা যাচ্ছে চত্বরভূমি, কিছুটা উঁচু ভূমি, কিছুটা উঁচু ভূমি, ঠিক আছে? সোপান বলতে বোঝা যাচ্ছে চত্বরভূমি, বলা হয় কিছুটা উঁচু ভূমি বাংলাদেশের মধ্যভাগের, ঠিক আছে? বলা হচ্ছে যে উত্তরেও কিছু আছে, পূর্বেও কিছু আছে, হ্যাঁ। নির্দিষ্ট করে এভাবে আমি যদি বলি তাহলে আমরা বলতে পারি হচ্ছে একটা হচ্ছে উত্তর পশ্চিমে বরেন্দ্রভূমি, হ্যাঁ, বরেন্দ্রভূমি। এরপর বলা হচ্ছে টাঙ্গাইল ও ময়মনসিংহে রয়েছে হচ্ছে মধুপুরগড়, ঠিক আছে? আবার গাজীপুরের ভাওয়ালগড়, ঠিক আছে? আবার বলা হচ্ছে কুমিল্লার লালমাই পাহাড়। দেখেন কুমিল্লার লালমাই পাহাড়, এই অঞ্চলই মূলত হচ্ছে প্লাইটোসিন কালের সোপান। এই অঞ্চলগুলো নিয়ে মূলত হচ্ছে কি প্লাইটোসিন কালের সোপান, ঠিক আছে? এই অঞ্চলগুলো নিয়েই কিন্তু হচ্ছে প্লাইটোসিন কালের সোপান, ঠিক আছে? হ্যাঁ, প্লাইটোসিন কালের সোপান, অর্থাৎ বলা হয় যে বাংলাদেশের উত্তর পশ্চিমের বিশেষ করে রাজশাহী অঞ্চলের বরেন্দ্রভূমি, টাঙ্গাইল ময়মনসিংহের হচ্ছে মধুপুরগড়, গাজীপুরের ভাওয়ালেরগড় এবং কুমিল্লার লালমাই পাহাড়, এই অঞ্চলগুলো নিয়ে কিন্তু হচ্ছে এই প্লাইটোসিন কালের সোপান অঞ্চল হচ্ছে গঠিত। বলা হয়ে থাকে এই বরেন্দ্রভূমির মাটির রং বরেন্দ্রভূমির মাটির রং ধূসর ও লালচে, অর্থাৎ লাল বর্ণের, সাদা ও লাল বর্ণের। এই বরেন্দ্রভূমির আয়তন রয়েছে ৯,৩২০ বা ৯,৩২৪ কিলোমিটার, হ্যাঁ। বরেন্দ্রভূমির আয়তন হচ্ছে ৯,৩২০ বা ৯,৩২৪ কিলোমিটার, ঠিক আছে? এরপরে দেখেন রয়েছে কি মধুপুর ও ভাওয়ালের গড়, ঠিক আছে? মধুপুর ও ভাওয়ালের গড় রয়েছে, এই এলাকার আয়তন রয়েছে, দেখেন মধুপুর ও ভাওয়ালের গড় এই অঞ্চলের আয়তন ৪,১০৩ কিলোমিটার, ৪,১০৩ কিলোমিটার, ৪,১০৩ কিলোমিটার। আর এই যে লালমাই পাহাড়, এই লালমাই পাহাড়ের আয়তন হচ্ছে প্রায় 34 কিলোমিটার। দেখেন লালমাই পাহাড়ের আয়তন কিন্তু হচ্ছে 34 কিলোমিটার, কিন্তু এই যে লালমাই পাহাড়ের গড় উচ্চতা আবার 21 মিটার, গড় উচ্চতা 21 মিটার, হ্যাঁ, কিন্তু 21 মিটার, ঠিক আছে? কিন্তু বলা হচ্ছে যে এই লালমাই পাহাড়ের আয়তন কিন্তু হচ্ছে 34 কিলোমিটার, প্রায় 34 কিলোমিটার, কিন্তু এদের গড় উচ্চতা কিন্তু হচ্ছে 21 মিটার। তাহলে প্লাইটোসিন কালের সোপান আমি এটা বলেছি বাংলাদেশের হচ্ছে কোন কোন অঞ্চল নিয়ে, উত্তর পশ্চিমের বরেন্দ্রভূমি, আবার এইখানে রয়েছে যে টাঙ্গাইলের ময়মনসিংহ মধুপুরগড়, গাজীপুরের ভাওয়ালেরগড় এবং কুমিল্লার লালমাই পাহাড়, এই অঞ্চলগুলো নিয়েই মূলত কিন্তু হচ্ছে প্লাইটোসিন কালের সোপান হচ্ছে গঠিত, ঠিক আছে? বলা হয় থাকে এই যে বরেন্দ্র অঞ্চলের মাটির রং ধূসর ও লাল বর্ণের, ঠিক আছে? বরেন্দ্র অঞ্চলের আয়তন কোথাও দেওয়া আছে ৯,৩২০, কোথাও দেওয়া আছে ৯,৩24, ঠিক আছে? ৯,৩24, ঠিক আছে? বোঝা গেছে? এরপর দেখেন বলা হচ্ছে টাঙ্গাইল ও মধুপুরগড় এই অঞ্চলের আয়তন হচ্ছে ৪,১০৩ কিলোমিটার প্রায়। আবার কুমিল্লার লালমাই পাহাড় এর আয়তন ৩৪ কিলোমিটার, কিন্তু কুমিল্লার এই যে লালমাই পাহাড়ের যে পাহাড়টা রয়েছে এর গড় উচ্চতা কিন্তু হচ্ছে আবার ২১ মিটার, গড় উচ্চতা কিন্তু আবার হচ্ছে ২১ মিটার, গড় উচ্চতা কিন্তু আবার হচ্ছে ২১ মিটার। বোঝা গেছে এই পর্যন্ত? বলেন তো, এই পর্যন্ত বোঝা গেছে? এই পর্যন্ত বোঝা গেছে? বলেন।
ওকে, আচ্ছা। সঞ্জিতা পুতুল, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ওকে, আচ্ছা। শেফালি আক্তার, হ্যাঁ, ঠিক আছে। ওকে, সোনিয়া হক, থ্যাংক ইউ। হ্যাঁ, ঠিক আছে। তাহলে দেখেন, পার্টিশনকালের সোপান তো বুঝতে পারছেন না? ঠিক আছে, এখন আমরা চলে যাব হচ্ছে সাম্প্রতিককালের তিন প্লাবন সমভূমি। তিন সাম্প্রতিককালের সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। সাম্প্রতিককালের প্লাবন সমভূমি, দেখেন এই যে সাম্প্রতিককালের প্লাবন সমভূমি রয়েছে বাংলাদেশের, কিন্তু ওই টারশিয়ারি যুগের পাহাড় এবং প্লাইটোসিন কালের সোপান বাদে ৮০% অঞ্চল কিন্তু হচ্ছে, বা ৮০% কিন্তু হচ্ছে এই সাম্প্রতিককালে প্লাবন সমভূমি। অর্থাৎ বাংলাদেশের নদ নদী বিধৃত যে অঞ্চলগুলো রয়েছে, যে বড় বড় নদীগুলো আছে, পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, এই যে নদীবাহী অববাহিকার যে অঞ্চলগুলো রয়েছে, এই অঞ্চলগুলো নিয়েই মূলত কিন্তু হচ্ছে সাম্প্রতিককালে কিন্তু হচ্ছে প্লাবন সমভূমি। এই অঞ্চলগুলো অর্থাৎ বাংলাদেশের যে বড় বড় নদীগুলো রয়েছে, পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, এই যে এই অঞ্চল নদী বিধৃত যে অঞ্চলগুলো রয়েছে, এই অঞ্চলগুলো নিয়েই কিন্তু হচ্ছে এই সাম্প্রতিককালের প্লাবন সমভূমি কিন্তু হচ্ছে গঠিত। অর্থাৎ বাংলাদেশের মোট আয়তনের প্রায় ৮০% জায়গা জুড়েই রয়েছে কিন্তু হচ্ছে এই সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। ঠিক আছে, সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। সমুদ্র তলদেশ থেকে বাংলাদেশের যে উঁচু জেলাটা রয়েছে, ঠিক আছে, সেটা হচ্ছে দিনাজপুর। দিনাজপুর, হ্যাঁ, দিনাজপুর। সমুদ্র তলদেশ থেকে বাংলাদেশের সবচেয়ে উঁচু যে জমি মানে জায়গাটা রয়েছে, এটা হচ্ছে দিনাজপুর। ঠিক আছে, এটা দিনাজপুর। আর সবচেয়ে নিচু রয়েছে একটা নারায়ণগঞ্জ আর একটা হচ্ছে কিশোরগঞ্জ। ঠিক আছে, নারায়ণগঞ্জ ও কিশোরগঞ্জ। দেখেন বলা হচ্ছে যে বাংলাদেশের সমুদ্র তলদেশ থেকে সবচেয়ে উঁচু ভূমি এটা হচ্ছে দিনাজপুর, যার উচ্চতা হচ্ছে 37.50 মিটার। ঠিক আছে, যার উচ্চতা 37.50 মিটার, 37.50 মিটার। আর সবচেয়ে নিচু যে জেলাগুলো রয়েছে সেটা হচ্ছে কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ। ঠিক আছে, কিশোর সমুদ্র তলদেশ থেকে নিচু যেগুলো কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ। ঠিক আছে, এই অঞ্চলগুলো হচ্ছে বাংলাদেশের নিচু জায়গা, সমুদ্র তলদেশ থেকে হচ্ছে নিচু। আর সমুদ্র তলদেশ থেকে উঁচু হচ্ছে কোনটা? বাংলাদেশের এই যে দিনাজপুর, 37.50 মিটার কিন্তু হচ্ছে দিনাজপুর, সমুদ্র তলদেশ থেকে কিন্তু হচ্ছে উঁচু। ঠিক আছে, সাদত রাকিব, হ্যাঁ, কালো দিয়ে লিখলে ভালো হবে। হ্যাঁ, কালো দিয়ে লিখবো। ঠিক আছে, সাদত রাকিব, হ্যাঁ, শফিক তুহিন, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, হ্যাঁ, নদীবিধৃত বিস্তীর্ণ সমভূমি নিয়ে প্লাবন সমভূমি অঞ্চল গঠিত। থ্যাংক ইউ সোনিয়া হক, থ্যাংক ইউ। ঠিক আছে, আচ্ছা, এই পর্যন্ত হইলে বলেন তো, এই পর্যন্ত হইলে বলেন। ওকে, এই পর্যন্ত ওকে। আচ্ছা, দেখেন এই পর্যন্ত হয়েছে কিনা একটু বলেন তো সবাই। ওকে, নীলাকাশের তারা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এবারে আমরা চলে যাব হচ্ছে বাংলাদেশের নদ নদী। হ্যাঁ, বাংলাদেশের নদ নদী গুরুত্বপূর্ণ, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। বাংলাদেশের নদ নদী, হ্যাঁ, বাংলাদেশের নদ নদী। আচ্ছা, নদ আর নদী নিয়ে আমাদের অনেক কৌতূহল। আমরা নদ কি নদী কি এটা নিয়ে অনেকে অনেকভাবে মানে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। তো যদি নর্মাল যদি আমরা বলে থাকি তাহলে আমরা বলবো যে পুরুষবাচক শব্দ হলে নদ আর স্ত্রীবাচক শব্দ হলে হচ্ছে নদী। এই ব্যাখ্যাটাও পরে এক সময় হচ্ছে খায় নাই। কেন? কারণ পরীক্ষা আমরা এখনো কোনোদিন কোনো প্রশ্ন পাই নাই যে নদ কাকে বলে, নদী কাকে বলে। আমি কোনোদিন আমার লাইফে এরকম প্রশ্ন আমি দেখিও নাই, হয় নাই। তো এটা নিয়ে কনফ্লিক্ট হওয়ার কিছু নাই। ঠিক আছে, পরীক্ষায় প্রশ্ন আসবে, অ্যান্সার করবেন নর্মালি। নদী দিয়েই বেশি প্রশ্ন আসে, নদ তো উল্লেখ থাকে। আবার দেখা যাচ্ছে যে হচ্ছে
কিছু পণ্ডিত আমরা আছি, আমরা অনেক ঝামেলা ক্রিয়েট করি যে নদ কোনটা নদী কোনটা এসব নিয়ে। তো আমার মনে হয় এটা নিয়ে বাড়াবাড়ি না করাই উচিত, ঠিক আছে। ঢাকা ইউনিভার্সিটির একজন বাংলা বিভাগের অধ্যাপক একটা ব্যাখ্যা দিয়েছিলেন যে নদের শেষে আকার আকার একার আবার ওকার হ্রস্ব উকার দীর্ঘ উকার হ্রস্ব ইকার দীর্ঘ ইকার থাকবে না। যেমন আমরা যদি বলি ব্রহ্মপুত্র কপোতাক্ষ, ঠিক আছে, কপোতাক্ষ। এরপর হচ্ছে ভৈরব, ঠিক আছে, ভৈরব কুমার। দেখেন এইগুলো মূলত কি, আমরা জানি এগুলো নদ, কারণ এগুলোর শেষে আকার নাই, একার নাই, ওকার নাই, হ্রস্ব উকার নাই, দীর্ঘ উকার নাই, কিচ্ছু নাই। তার মানে এগুলো নদ, তাই তো। অন্যদিকে দেখেন সিন্ধু লাস্টে কি আছে, হ্রস্ব আছে, তারপরে এটা হচ্ছে নদ। আবার দেখেন আড়িয়াল খা লাস্টে কি আছে, আকার আছে না, তারপরেও কিন্তু এটা নদ, তারপরে এটা হচ্ছে নদ। তার মানে এই ব্যাখ্যাটা এখানে প্রযোজ্য হয় নাই, ঠিক আছে। সো নদ নদী নিয়ে আমরা যদি বলি তাহলে পুরুষবাচক স্ত্রীবাচক শব্দ দেখে আমরা নির্ণয় করতে পারি যে পুরুষবাচক হলে হচ্ছে নদ আর স্ত্রীবাচক হলে হচ্ছে নদী। পুরুষবাচক হলে নদ আর স্ত্রীবাচক হলে হচ্ছে কি নদী। এখন দেখেন আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে নদ নদী নিয়ে আলোচনা করব। এই বাংলাদেশকে কিন্তু হচ্ছে নদীমাতৃক দেশ বলা হয়, বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলা হয়ে থাকে, ঠিক আছে। কারণ বাংলাদেশের অনেক নদীর, ছোট বড় মিলে অনেক নদী রয়েছে। আমরা ছোটবেলায় পড়তাম 1300 নদীর ধারা, এখন আবার কোথাও এখন শোনা যায় 700 900, কোথাও 1000। তো এক্স্যাক্টলি এটা নদীর সংখ্যা বর্তমানে জানা খুবই কষ্টকর, এক একটা মানে সংস্থা এক একটা তথ্য দিয়ে থাকে। তো দেখা যাচ্ছে আমরা এইগুলো পড়বো না, কারণ এগুলো পরীক্ষায় আসবে না। আমাদের গুরুত্বপূর্ণ কিছু নদী আছে, এই নদীগুলো নিয়ে কিন্তু হচ্ছে আমরা আলোচনা করব, ঠিক আছে। দেখেন আমরা প্রথমে চলে যাব হচ্ছে পদ্মা। আমরা প্রথমে চলে যাব হচ্ছে কি পদ্মা। বলা হয় বাংলাদেশের দীর্ঘতম নদী পদ্মা। বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কি, পদ্মা। আবার বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক নদী পদ্মা। বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক নদী বলা হয় এই পদ্মাকে, ঠিক আছে। পদ্মা নদী উৎপত্তি লাভ করেছে হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে, ঠিক আছে। তাহলে পদ্মা নদী উৎপত্তি লাভ করেছে কোথা থেকে, হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে। এরপরে দেখেন বলা হচ্ছে যে পদ্মা নদী 4টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত, 4টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত। পদ্মা নদী 4টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত, ঠিক আছে। যথা কি দেখেন, যথা চীন, নেপাল, ভারত, বাংলাদেশ। এই পদ্মা নদী এই 4টা দেশের মধ্য দিয়ে কিন্তু হচ্ছে প্রবাহিত। পদ্মা নদী এই 4টা দেশের মধ্য দিয়ে প্রবাহিত, এটা বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক নদী, ঠিক আছে। এরপর দেখেন পদ্মা নদী বাংলাদেশে প্রবেশ করেছে পদ্মা নদী বাংলাদেশে প্রবেশ করেছে চাঁপাইনবাবগঞ্জ দিয়ে। আচ্ছা, পদ্মা নদী ভারতের অংশের নাম হচ্ছে, পদ্মা নদী ভারতে গঙ্গা নদী নামে পরিচিত, ঠিক আছে। তাহলে দেখেন পদ্মা নদী ভারতে কি নামে পরিচিত, গঙ্গা নামে পরিচিত, ঠিক আছে। পদ্মা নদী ভারতে
গঙ্গা নামে পরিচিত। ঠিক আছে, তাহলে দেখেন বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম হচ্ছে পদ্মা, আবার বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক নদী হচ্ছে পদ্মা। এই পদ্মা নদীর উৎপত্তি হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে। ঠিক আছে, আচ্ছা, এরপর পদ্মা নদী 4টা দেশের মধ্য দিয়ে প্রবাহিত। কি কি? চীন, নেপাল, ভারত, বাংলাদেশ। ঠিক আছে, এরপর পদ্মা নদী বাংলাদেশে প্রবেশ করেছে চাঁপাইনবাবগঞ্জ দিয়ে, আর এই পদ্মা নদী ভারতের অংশের নাম হচ্ছে গঙ্গা। আর একটা দেখেন বলা হচ্ছে ফারাক্কাবাদ। ফারাক্কাবাদ, ফারাক্কাবাদ এটি পদ্মা নদীর উপর নির্মিত। পদ্মা নদীর উপর নির্মিত নির্মিত যা বাংলাদেশ থেকে 16.5 কিলোমিটার দূরে। 16.5 কিলোমিটার, যা বাংলাদেশ থেকে 16.5 কিলোমিটার দূরে। এখানে 16.5 কিলোমিটার না থাকলে 11 মাইল হবে, 11 মাইল দূরে। ঠিক আছে, 11 মাইল দূরে। তাহলে পদ্মা নদীর উপর হচ্ছে ফারাক্কাবাদ হচ্ছে নির্মাণ করেছিল ভারত, যা বাংলাদেশ থেকে 16.5 কিলোমিটার বা 11 মাইল দূরে। বোঝা গেছে এই পর্যন্ত? দেখেন তো, বোঝা গেছে এই পর্যন্ত? হ্যাঁ, এই পর্যন্ত বোঝা গেলে একটু বলেন তো। ক্লাসটা শেয়ার দিব আমরা, হ্যাঁ, ক্লাসটা অবশ্যই অবশ্যই আমরা শেয়ার দিব। ওকে, ঠিক আছে সানজিদা পুতুল, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে, আচ্ছা, হ্যাঁ, আরাফাত আলামিন, ঠিক আছে, সোনিয়া হক, থ্যাংক ইউ। হ্যাঁ, ঠিক আছে, ওকে। এরপরে আমরা চলে যাব হচ্ছে কর্ণফুলী। কর্ণফুলী, আচ্ছা, বাংলাদেশের একমাত্র খরস্রোতা নদী, একমাত্র খরস্রোতা খরস্রোতা নদী, খরস্রোতা নদী কর্ণফুলী। কর্ণফুলী, কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল। কর্ণফুলী নদী উৎপত্তি লাভ করেছে, উৎপত্তি লাভ করেছে মিজোরামের মিজোরামের লুসাই পাহাড় থেকে। মিজোরামের লুসাই পাহাড় থেকে। দেখেন, নদ নদীর উৎপত্তি কিন্তু হচ্ছে পাহাড় বা ঝর্ণা থেকে। নদ নদীর উৎপত্তি কিন্তু হচ্ছে পাহাড় বা ঝর্ণা। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখেন বলা হচ্ছে বাংলাদেশের বাংলাদেশের একমাত্র একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র, পানি বিদ্যুৎ কেন্দ্র কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র। কাপ্তাই কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র, পানি বিদ্যুৎ বিদ্যুৎ কেন্দ্র, কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র, যা কর্ণফুলী নদীতে বাদ দিয়ে 1962 সালে 1962 সালে নির্মাণ করা হয়। ঠিক আছে, 1962 সালে এই কর্ণফুলী নদীতে বাদ দিয়ে কিন্তু বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র এটা কিন্তু হচ্ছে নির্মাণ করা হয়। তাহলে বাংলাদেশের একমাত্র খরস্রোতা নদী কি নদী? কর্ণফুলী নদী। ঠিক আছে, এই কর্ণফুলী নদী উৎপত্তি লাভ করেছে মিজোরামের লুসাই পাহাড় থেকে। ঠিক আছে,
আর বাংলাদেশের একমাত্র যে পানি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে এটা কর্ণফুলী নদীর উপরে নির্মিত রাঙামাটিতে, ঠিক আছে, রাঙামাটিতে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র, যা 1962 সালে নির্মাণ করা হয়, ঠিক আছে, যা 1962 সালে নির্মাণ করা হয়, ঠিক আছে। শফিক তুহিন, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। নাসরিন কবির, ওয়ালাইকুম আসসালাম, অনেক লেট। ওকে, এই পর্যন্ত হয়েছে না বলেন তো? মোকাররফ মোশায়েন, থ্যাংক ইউ ভাই, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, সানজিদা পুতুল, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা চলে যাব হচ্ছে মেঘনা, মোস্ট ইম্পর্টেন্ট। দেখেন, মেঘনা নদী বলা হয় বাংলাদেশের বৃহত্তম নদী, আবার যদি বলা হয় প্রশস্ততম, ঠিক আছে, প্রশস্ততম, গভীরতম, নাব্য ও চির যৌবনা নদী। হ্যাঁ, চির যৌবনা নদী মেঘনা, চির যৌবনা নদী মেঘনা। হ্যাঁ, তাহলে দেখেন, বাংলাদেশের বৃহত্তম নদী মেঘনা, প্রশস্ততম নদী হচ্ছে মেঘনা, গভীরতম নদী হচ্ছে মেঘনা, নাব্য নদী মেঘনা। নাব্য কেন বলছি? যে সারা বছর নৌ চলাচলের জন্য উপযোগী। আবার চির যৌবনা নদী হচ্ছে মেঘনা। তাহলে দেখেন, বাংলাদেশের বৃহত্তম নদীও মেঘনা, গভীরতম নদীও মেঘনা, প্রশস্ততম নদীও মেঘনা, নাব্য নদীও মেঘনা। আবার কি বলছি দেখেন, আবারও বলছি চির যৌবনা নদী হচ্ছে মেঘনা, অর্থাৎ সারা বছর পানি থাকে, ঠিক আছে, সারা বছর পানি থাকে, ঠিক আছে। এরপর মেঘনা নদী উৎপত্তি লাভ করে আসামের লুসাই পাহাড় থেকে উৎপত্তিস্থলে মেঘনার নাম বরাক নদী। উৎপত্তিস্থলে মেঘনার নাম হচ্ছে বরাক নদী। উৎপত্তিস্থলে মেঘনার নাম কি? বরাক নদী, ঠিক আছে। তাহলে বাংলাদেশের বৃহত্তম নদী, প্রশস্ততম নদী, গভীরতম নদী, নাব্য নদী, চিরযৌবনা নদী মেঘনা। এই মেঘনা নদী উৎপত্তি লাভ করেছে আসামের লুসাই পাহাড় থেকে। দেখেন, একটু আগে আমি যেটা পড়াইছি কর্ণফুলী নদী, ওই কর্ণফুলী নদী মিজোরামের লুসাই পাহাড় থেকে, আবার মেঘনা নদী আসামের লুসাই পাহাড় থেকে। এটা একটু কনফ্লিক্ট হয়, মনে রাখেন একটা, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন বলা হচ্ছে উৎপত্তিস্থলে মেঘনার নাম হচ্ছে বরাক নদী। কি নদী? বরাক নদী, ঠিক আছে। উৎপত্তিস্থলে ঠিক আছে, উৎপত্তিস্থলে মেঘনার নাম হচ্ছে বরাক নদী। ফারুক চৌধুরী, আপনি প্রশ্ন করেছেন বাংলাদেশ থেকে কোন নদী, ভারত থেকে কোন নদী বাংলাদেশে এসেছে। দেখেন, ভারত থেকে প্রায় 57টা নদী বাংলাদেশে আসছে, যেগুলোকে আমরা বলি আন্তঃসীমা বা অভিন্ন নদী। 54টা নদী আসছে, যেগুলোকে আমরা বলি আন্তঃসীমা বা অভিন্ন নদী বলি। ভারত থেকে 54টা নদী বাংলাদেশে আসছে, যেগুলোকে আমরা বলি আন্তঃসীমা বা অভিন্ন নদী, ঠিক আছে, আন্তঃসীমা বা অভিন্ন নদী। এই ভারত বাংলাদেশকে পৃথক করেছে হাড়িয়াভাঙ্গা নদী, আর ভারত মিয়ানমার থেকে পৃথক হয়েছে হচ্ছে নাফ নদী দ্বারা। ভারত মিয়ানমারকে পৃথক করা হয়েছে নাফ নদী দ্বারা। তো বাংলাদেশের আন্তঃসীমা বা অভিন্ন নদী টোটাল 57টা, যেটা ভারত থেকে আসে 54টা, মিয়ানমার থেকে 3টা, সাঙ্গু, মাতামহরি এবং নাফ। আন্তঃসীমা বা অভিন্ন নদী বলে সীমান্তবর্তী নদী বা এক দেশ থেকে আরেক দেশে যে নদীগুলো প্রবেশ করে ওই দেশগুলোকে বলা হয় আন্তঃসীমা বা অভিন্ন নদী, ঠিক আছে। ফারুক চৌধুরী, বুঝতে পেরেছেন নিশ্চয়? আচ্ছা,
বোঝা গেছে এই পর্যন্ত? বলেন তো। আব্দুল হাকিম কক্স, ঠিক আছে, থ্যাংক ইউ। শফিক তুইন, হ্যাঁ হ্যাঁ শফিক তুইন, ঠিক আছে। আচ্ছা, ফারুক চৌধুরী, হ্যাঁ বাংলাদেশ থেকে ভারতে প্রবেশকারী নদী একটা, সেটা হচ্ছে কুলিক নদী। বাংলাদেশ থেকে ভারতে প্রবেশকারী একটা নদী, সেটা হচ্ছে কুলিক নদী। বুঝতে পেরেছেন ফারুক চৌধুরী? বুঝতে পেরেছেন? সুলাইমান, হ্যাঁ সুলাইমান, থ্যাংক ইউ, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, ফারুক চৌধুরী নিশ্চয় অ্যান্সার পেয়েছেন আপনি, যে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশকারী একমাত্র নদী হচ্ছে কুলিক। আর বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার পুনরায় ফিরে আসছে চারটা নদী: আত্রাই, পুনর্ভবা, টাঙ্গন, নাগর, এই নদীগুলো। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ মোকাররম, কোন নদী কোথায় মিলিত হয়েছে? হ্যাঁ এটা 4-5টা নদীর মিলনস্থল পড়লেই হয়, 4-5টা নদীর মিলনস্থল পড়লে হয়, আমি বলে দিচ্ছি। ঠিক আছে, হ্যাঁ মোকাররম বলে দিচ্ছি। আচ্ছা, তারপরে দেখেন আমাদের আরো অনেক নদী আছে। ব্রহ্মপুত্র নদ আছে না? ব্রহ্মপুত্র নদ, দেখেন দেখেন ব্রহ্মপুত্র নদ। সময়ের স্বল্পতা নয় তো, অনেক পড়ানো যাইতো আর কি। দেখেন ব্রহ্মপুত্র, হ্যাঁ ব্রহ্মপুত্র। অনেকে আবার বলে হচ্ছে ব্রক্ষপুত্র, মানে ব্রহ্মটা হয় না তাদের কাছে, ব্রক্ষপুত্র। আপনার ওই নামেই পড়েন, অসুবিধা নাই, সঠিক হইলে হবে। মানে লেখাটা সঠিক করেন, বুঝতে পারলেই হবে, জোর করে কিছু করার দরকার নাই। ঠিক আছে, বলা হয় বাংলাদেশের বাংলাদেশের দীর্ঘতম নদ ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র এটি উৎপত্তি লাভ করেছে তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর হ্রদ থেকে। মানস সরোবর হ্রদ থেকে, হ্যাঁ মানস সরোবর হ্রদ থেকে। ঠিক আছে, এটি বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক নদ। একমাত্র আন্তর্জাতিক নদ, এটি বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক নদ। চারটি দেশের মধ্য দিয়ে ব্রহ্মপুত্র নদ প্রবাহিত। হ্যাঁ ব্রহ্মপুত্র নদ প্রবাহিত, ঠিক আছে। ব্রহ্মপুত্র নদ হচ্ছে চারটি দেশের মধ্য দিয়ে প্রবাহিত। ঠিক আছে, কি কি? চীন, ভুটান, ভারত, বাংলাদেশ। এই চারটা দেশের মধ্য দিয়ে কিন্তু হচ্ছে এই ব্রহ্মপুত্র নদ কিন্তু হচ্ছে দেখেন বলা হচ্ছে চীন, ভুটান, ভারত, বাংলাদেশ, এই চারটা দেশের মধ্য দিয়ে কিন্তু হচ্ছে এই ব্রহ্মপুত্র নদ কিন্তু হচ্ছে প্রবাহিত, যেটা বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক নদ। ঠিক আছে, যেটা বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক নদ এবং বাংলাদেশের দীর্ঘতম নদ। এটি উৎপত্তি লাভ করেছে তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর হ্রদ থেকে। তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর হ্রদ থেকে। ঠিক আছে, এটি উৎপত্তি লাভ করেছে, ঠিক আছে, তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর হ্রদ থেকে। আমি আগেই বলেছি যে নদ নদীর উৎপত্তি হয় ঝর্ণা, পাহাড় বা হ্রদ থেকে, কিন্তু হচ্ছে নদ নদীর কিন্তু উৎপত্তি। এই ব্রহ্মপুত্র নদও কিন্তু বাংলাদেশের চারটা দেশের বাংলাদেশ সহ আরো 3টা দেশ, টোটাল 4টা দেশের মধ্যে দিয়ে প্রবাহিত। একটা হচ্ছে চীন, ভুটান, ভারত, বাংলাদেশ। এটা যেন ভুল না হয়, কারণ পদ্মা তো পড়াইছি চীন, নেপাল, ভারত, বাংলাদেশ, এখানে ব্রহ্মপুত্র নদ পড়াচ্ছি চীন, ভুটান, ভারত, বাংলাদেশ। ঠিক আছে, আচ্ছা একটা মজার বিষয় হচ্ছে যে 1787 সালে একটা ভূমিকম্প হয়। হ্যাঁ 1787 সালে একটা
মস্ত বড় ভূমিকম্প হয়, যার কারণে ব্রহ্মপুত্রের নদের মাঝখানে হচ্ছে জেগে ওঠে, মানে জেগে ওঠে আর কি, মানে একটা উঁচু জায়গা তৈরি হয়ে যায়, তখন একটা নদীর সৃষ্টি হয়, ওই নদীর নাম হচ্ছে যমুনা নদী। অর্থাৎ 1787 সালের আগে যমুনা নামে কোনো নদী ছিল না। 1787 সালে যে একটা ভূমিকম্প হয়, ওই ভূমিকম্পের ফলে যে নদীর সৃষ্টি হয় সেটা হচ্ছে যমুনা নদী। সেই নদী হচ্ছে যমুনা নদী। ঠিক আছে, বোঝা গেছে? বাংলাদেশের সবচেয়ে বেশি চর রয়েছে এই যমুনা নদীতে। আবার বাংলাদেশের বর্তমানে এককভাবে যে দীর্ঘতম যে রেল সেতু, যমুনা রেল সেতু, এটা কিন্তু এই যমুনা রেল সেতুতে, যমুনা নদীর উপরেই কিন্তু হচ্ছে নির্মিত, যার দুই প্রান্ত টাঙ্গাইল এবং সিরাজগঞ্জ, যার দৈর্ঘ্য হচ্ছে 4.8 কিলোমিটার। 4.8 কিলোমিটার, ঠিক আছে, যার দৈর্ঘ্য হচ্ছে, হ্যাঁ, উপনদী শাখা নদী কি এটা আমি বলছি, দেখেন। হ্যাঁ, আচ্ছা, দেখেন, উপনদী কি শাখা নদী কি আমি বলছি। একই স্থান থেকে উৎপত্তি লাভ করে একটা নদী যদি আর একটা নদীতে পতিত হয়, পতিত নদী হবে নদী, পতিত নদীটা হবে কি উপনদী। এক কথায় ধরেন এইটা একটা নদী, এইটা আর একটা নদী। তো দেখেন এই নদীটা, ধরেন এইটা হচ্ছে কি, এটা মহানন্দা নদী, এটা পদ্মা নদী। তো মহানন্দা নদী এবং পদ্মা নদী কিন্তু একই জায়গা থেকে কিন্তু উৎপত্তি লাভ করেছে, হিমালয় পর্বত থেকে কিন্তু। তো এই মহানন্দা নদী এসে পদ্মায় পতিত হয়েছে, তার মানে কি পতিত হইল কে, এই মহানন্দা, মহানন্দা না, তাহলে এই মহানন্দা কোথায় পতিত হইল, পদ্মায়, যার কারণে এই পদ্মার উপনদী হবে মহানন্দা, পদ্মার উপনদী হবে কি মহানন্দা। অর্থাৎ পতিত নদীটাই কিন্তু হচ্ছে উপনদী। বা একটা ছোট নদী যদি আর একটা বড় নদীতে পতিত হয়, তাহলে ছোট নদীটা হয় উপনদী, মানে পতিত নদী হবে উপনদী, সহজ ভাষায়। এরপরে দেখেন, আবার এই যে পদ্মা নদী বয়ে চলতেছে, বয়ে চলার পথে বিভিন্ন দিকে তার যে স্রোতধারা চলে যায়, বিভিন্ন দিকে যে স্রোতধারা চলে যায়, এই যে বিভিন্ন দিকে যে স্রোতধারাগুলো চলে যাচ্ছে, ওই স্রোতধারাগুলো শাখা নদী, ওই স্রোতধারাগুলো কি শাখা নদী। বোঝা গেছে? তাহলে উপনদী কি শাখা নদী কি, নদী বয়ে চলার পথে বিভিন্ন দিকে যে স্রোতধারা চলে যায়, ওই স্রোতধারাগুলো হচ্ছে শাখা নদী। আর উৎপত্তি একই স্থান থেকে উৎপত্তি লাভ করে, বা একটা নদী আর একটা নদীতে যদি পতিত হয়, বা একটা ছোট নদী আর একটা বড় নদীতে যদি পতিত হয়, তাহলে পতিত নদী হবে কিন্তু উপনদী, পতিত নদী হবে কিন্তু হচ্ছে উপনদী। ঠিক আছে, হ্যাঁ, এই কারণেই যমুনা নদীকে নবীনতম নদী বলা হয়। ঠিক আছে, বোঝা গেছে? শাখা নদী উপনদী বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে আপনারা বললেন না যে নদ নদীর মিলনস্থল বললেন না, এটা একটু দেখা দিই 2 মিনিটে। দেখেন 2 মিনিটে হয়ে যাবে, পাঁচটা পড়াবো, 5টার মধ্যে প্রশ্ন আসবে যদি আসে, এটা অনেস্টলি বলতে পারি। আচ্ছা, যদি আবার দেখা হয় তোমার আমার, দেখেন আচ্ছা, দেখেন এটা গঙ্গা নদী, বাংলাদেশে প্রবেশ করে নাম হয়ে গেল কি পদ্মা। এইটা হচ্ছে যমুনা নদী, এইটা হচ্ছে যমুনা নদী। এই পদ্মা এবং যমুনা, এই দুইটা নদী মিলিত হইল কোথায়, গোয়ালন্দ ঘাট, রাজবাড়ী। অর্থাৎ বাংলাদেশের যে রাজবাড়ী জেলা আছে না, বাংলাদেশের রাজবাড়ী যে জেলা আছে, গোয়ালন্দ ঘাট, রাজবাড়ী। তাহলে পদ্মা যমুনা কোথায় মিলিত হয়েছে বলেন তো? এই যে গোয়ালন্দ ঘাট কোথায়, রাজবাড়ী, গোয়ালন্দ ঘাট, এটা যমুনা, এটা পদ্মা, দুইটা মিলিত হইলে কোথায়, গোয়ালন্দ ঘাট, রাজবাড়ী, মিলিত হয়ে নাম ধারণ করে হচ্ছে পদ্মা, মিলিত হয়ে নাম ধারণ করে কি পদ্মা। ওই পদ্মা নদী আবার কি হইল, এই যে চাঁদপুরে এসে
চাঁদপুরে এসে পদ্মা নদী, আবার চাঁদপুরে এসে এই পদ্মা নদী চাঁদপুরে এসে চাঁদপুর, এই চাঁদপুর এসে কি হইল মেঘনা নদীর সাথে মিলিত হয়। এই মেঘনা নদী আবার কি চাঁদপুরে এসে কার সাথে মিলিত হইল? পদ্মার সাথে মিলিত হইল। অর্থাৎ পদ্মা এবং মেঘনা এই দুইটা মিলিত হইল কোথায়? চাঁদপুরে। কোথায় মিলিত হইল? চাঁদপুরে। ওকে, বাংলাদেশের বড় নদী কোনটা? মেঘনা নদী না? আচ্ছা, এরপরে দেখেন সুরমা, 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 সুরমা কুশিয়ারা, সুরমা কুশিয়ারা, সুরমা কুশিয়ারা এই দুইটা নদী মিলিত হয়েছে আজমিরিগঞ্জ। আজমিরিগঞ্জ, আজমিরিগঞ্জ, হবিগঞ্জ, আজমিরিগঞ্জ, আজমিরিগঞ্জ, হবিগঞ্জ এই সুরমা কুশিয়ারা মিলিত হয়। ঠিক আছে, তাহলে সুরমা কুশিয়ারা কোথায় মিলিত হইলো? এই যে হবিগঞ্জ, এখানে হবিগঞ্জ জেলা আছে না, এই হবিগঞ্জের আজমিরিগঞ্জে মিলিত হয়। পরবর্তীতে ওই স্রোতধারা সুরমা কুশিয়ারা নদী মিলিত হয়ে নাম ধারণ করে কালনী। কালনী, ওই কালনী নদী আবার কি করলো? ভৈরব বাজারে এসে মেঘনার সাথে মিলিত হয়। ভৈরব বাজারে এসে বা ভৈরবে এসে, কিশোরগঞ্জে ভৈরবে এসে ওই কালনী নদী মেঘনার সাথে মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করে। তাহলে সুরমা কুশিয়ারা মিলিত হয় আজমিরিগঞ্জ, হবিগঞ্জ, মিলিত হয়ে কি নাম ধারণ করে? কালনী। কালনী নদী কোথায় গিয়ে মেঘনা নাম ধারণ করে? এই যে ভৈরবে গিয়ে। কোথায়? ভৈরবে। ওই মেঘনা নদী এসে আর পদ্মা নদীর সাথে বা পদ্মা নদী চাঁদপুরে গিয়ে মেঘনার সাথে মিলিত হয়। মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করে, পদ্মা মেঘনা মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করে, ওই মেঘনা নদী সরাসরি বঙ্গোপসাগরে পতিত হয়। ঠিক আছে, বোঝা গেছে? বোঝা গেছে? আচ্ছা, এরপর তাহলে কয়টা? তিনটা বললাম না? একটা হচ্ছে পদ্মা, যমুনা কোথায়? গোয়ালন্দঘাট, রাজবাড়ী, মিলিত হয়ে কি নাম ধারণ করে? পদ্মা। এরপর দেখেন এই পদ্মা এবং মেঘনা মিলিত হয়েছে কোথায়? চাঁদপুর। চাঁদপুর তো জেলা, চট্টগ্রাম বিভাগের জেলা না চাঁদপুর? ওই যে বলে না চাঁদপুরের ইলিশ। আচ্ছা, তো পদ্মা মেঘনা মিলিত হয় চাঁদপুর। চাঁদপুর কোথায়? চট্টগ্রাম বিভাগের একটা জেলা। ওইখানে গিয়ে মেঘনা আর পদ্মা মিলিত হয়, মিলিত আবার মেঘনা নাম ধারণ করে, ওই মেঘনা নদী সরাসরি বঙ্গোপসাগরে পতিত হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এরপর দেখেন সুরমা কুশিয়ারা, সিলেট সুরমা নদীর তীরে অবস্থিত না সিলেট? আচ্ছা, তো সুরমা কুশিয়ারা মিলিত হয় এই আজমিরিগঞ্জ, হবিগঞ্জে। আজমিরিগঞ্জ, হবিগঞ্জ মিলিত যে স্রোতধারা সৃষ্টি হয় ওইটার নাম হচ্ছে কালনী। কালনী, তো ওই কালনী নদী আবার ভৈরব বাজারে এসে মেঘনার সাথে মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করে। ওকে, এরপরে যে যমুনা আছে না, আর এইখানে একটা নদী আছে বাঙালি। বাঙালি, এই বাঙালি নদী কিন্তু হচ্ছে বগুড়াই, বগুড়ায় অবস্থিত। হ্যাঁ, তো যমুনা প্লাস এই বাঙালি নদী মিলিত হয়েছে কোথায়? বগুড়াতে। যমুনা প্লাস বাঙালি কোথায় মিলিত হয়েছে? বগুড়াতে মিলিত হয়েছে, তাই না? আচ্ছা, তো এই কয়টা যদি মনে করে রাখতে পারি। আর একটা তিস্তা, ব্রহ্মপুত্র আসছে। হ্যাঁ, তিস্তা, এটা তো ব্রহ্মপুত্র আসছে, তো তিস্তা আছে। এই তিস্তা ব্রহ্মপুত্র মিলিত হয়েছে চিলমারি কুড়িগ্রাম। ঠিক আছে, চিলমারি কুড়িগ্রাম। তো এগুলাই তো, এগুলো থেকে প্রশ্ন আসে, নর্মাল বিষয়। এই ঘুরে ফিরে এই পদ্মা, মেঘনা, সুরমা, কুশিয়ারা এগুলোর মধ্যে প্রশ্ন আসে। দেখবেন যতগুলো বিগত সালের প্রশ্ন হয়েছে সব এখান থেকে হয়েছে। এগুলোই মনে করে রাখেন। আর শাখা নদী, উপনদী খুব বেশি মনে করে রাখার দরকার নাই। একবার ভেবে চিন্তে পড়বেন, মোস্ট ইম্পর্টেন্ট নদীগুলো একটু ভেবে চিন্তে পড়বেন, তাহলে দেখবেন হয়ে যাবে। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট নদীগুলো একটু পড়বেন। ঠিক আছে, তাহলে হ্যাঁ, কালসাপ, কালনি, কালনাগিনী, বাপরে। আচ্ছা, শফিক তুহিন, থ্যাংক ইউ। ঠিক আছে, হ্যাঁ, ফারুক চৌধুরী, ধন্যবাদ ভাই। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, অ্যাঞ্জেল লুৎফা, থ্যাংক ইউ। হ্যাঁ, আরিফ খান, লেট করে ফেললাম। আচ্ছা, ক্লাস রেকর্ড থাকবে ভাই, দেখে নেবেন। ঠিক আছে, আচ্ছা, আজকে এ পর্যন্তই। হ্যাঁ, নেক্সট ক্লাসে আবার দেখা হবে আপনাদের সাথে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেহেতু পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে, একটু উঠে পড়ে লাগুন, পড়াশোনা করুন। আপনাদের জন্য দোয়া ও শুভকামনা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।